আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়েছে। কি আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাপানো বলা কি আমার কাজ? তো এই গাটসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন, আমরা সুনির্দিষ্ট হতে চাই। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করতে, আমাকে কিন্তু আপনি আমাকে ঘামিয়ে দিচ্ছেন। দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে। তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় না? চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে। চাইলাম আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি, কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায়। নানান না রকম না না, ব্যর্থতা, আরে এই ভাই অন্যায়গুলো আমার নিয়ে আলোচনা দলে হচ্ছে। আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন নাই? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো পুলিশ দ্বারা করে। একটি দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ উঠে। আমার গোয়েন্দা সংস্থা, ওনার কাজ কি ছিল? উনি কি কোথায় বৈশাখী মেলা হচ্ছে, বাতাসা খাচ্ছে, নাড়ু খাচ্ছে এই খবর দিবে, নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে? তো উনি খবর দিলেন না কেন? এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনার দলের মধ্যে এখন এই সময় ৫ই আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব, আমাদের দায়গুলো স্বীকার করব, ভুলগুলো স্বীকার করব? তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দ্বারা করা। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার সাথে যখন আমার এই অনুষ্ঠানটি করব বলে আলোচনা হচ্ছিল, তখনই আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু খোলামেলা বলবেন, অনেক রাগঢাক রেখেই আপনি, মানে রাগঢাক ছিঁড়ে আপনি কথা বলবেন। সেজন্যই এই প্রশ্নটি শুরুতে করা যে কেন, মানে প্রতাপশালী আওয়ামী লীগের এভাবে পতন হলো, এই পরিণতি হলো? আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর পালস অফ পলিটিক্স ইটস এ ভেরি ইন্টারেস্টিং নেম, এন্ড ইটস এ গুড নেম। তো এনিওয়েজ, আপনার অনুষ্ঠানে একটা সমাদৃতি আছে, কাটতি আছে। আমি অনেকদিন পরে হলো আই এম অন স্ক্রিন, অ্যান্ড এবং দ্য ফ্যাক্ট যে ইউ গিভেন দিস অপরচুনিটি, এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা দেখেন, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন তাহলে আমাকে এইভাবে কথাটা বলতে হয়। প্রত্যেকটা মানুষের তো 2-3টা সত্তা থাকে। আপনি পরিবারে একরকম, রাজনীতিতে একরকম, আপনার বন্ধু বান্ধবের কাছে আবার আরেক রকম। তাহলে আমি যদি একেবারে স্ট্রিক্টলি রেজিমেন্টের জায়গা থেকে কথা বলি, তাহলে আপনার মতো আমাকেও প্রশ্ন করতে হয় যে আমরা তো সব ঠিকই চালাচ্ছিলাম, ঠিকই করছিলাম, তাহলে আমরা 5ই আগস্টের পরে নেই কেন? অর্থাৎ what I am trying to say, যে বাংলাদেশের রাজনীতিতে হিউমার, উইট, সার্কাজম, স্যাটায়ার এগুলো অনুপস্থিত প্রায় অবস্থায় আছে। সেই জায়গা থেকে বলতে হয় যে আমরা অর্থনীতি ভালো চালিয়েছি, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো ছিল, আমাদের ব্যাংক ব্যবস্থাপনা ভালো ছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যবস্থাপনা সেটাও ভালো ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবস্থাপনা ভালো ছিল। সর্বোপরি রাজনৈতিক দলের যে ব্যবস্থাপনা সেটা কোনো ত্রুটিই ছিল না, যার দরুন কোনো একটি গায়েবীয় কারণে 5ই আগস্টের পরে হঠাৎ আমরা নাই। এটা, এই ন্যারেটিভটা আসলে আপনি কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না, বা আমি কিভাবে ডিফেন্ড করবো আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্য সত্য বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধিকার এর আন্দোলনের ইতিহাসের সাথে আরেকটি অনস্বীকার্য সত্য বাংলাদেশ আওয়ামী লীগ। দুঃখজনক হলো এই দুটি কিন্তু একটি ধারণা, এই দুটি কিন্তু একটি আদর্শ। এবং আজকে আমার বলতে একেবারেই কোনো দ্বিধা হচ্ছে না যে আমার মনে হয় জনমানুষের পাশে থাকার, জনমানুষের সাথে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার যে পথ দেখিয়ে দেওয়া হয়েছিল, সেটা থেকে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম বলেই আজকে 5ই আগস্টের পরে আমাদের এই অবস্থা। এবং আপনাকে একটা জিনিস সবসময় অনুধাবন করতে হবে যে সবসময় কিন্তু
প্রাপ্তিতেই যে মুক্তি, প্রাপ্তিতেই যে সুখ, এটা কিন্তু নয়। আপনি $500 বিলিয়ন অর্থনীতি বানালেন, $600 বিলিয়ন অর্থনীতি বানালেন বলেই মানুষ আপনার প্রতি খুব অনুরক্ত হয়ে গেল, খুব খুশি হয়ে গেল, এবং সেখানে ক্ষোভের কোনো সঞ্চার হবে না, সেখানে উত্তেজনা তৈরি হবে না, সেখানে সংক্ষুব্ধ হওয়ার কোনো জায়গা থাকবে না। এই ধরনের চিন্তা করা বোধহয় খুব বালক সুলভ সুলভ একটা চিন্তা ভাবনা। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে সকালবেলা একটা লাইভ টক শো করেছি, আমার কাছে মনে হয়েছে যে অকপট স্বীকারোক্তিটা এমনই হওয়া উচিত যে আমরা আমাদের দলের তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষের যদি আন্তরিক অংশগ্রহণ থাকতো 5ই আগস্ট বা জুলাই মাসের যে আন্দোলন সংগ্রাম সেটাকে মোকাবেলা করার অথবা আলিঙ্গন করার বা এটার সমাধান করার, তাহলে আজকে এই অবস্থা হতো না। আচ্ছা, আপনার এখন কাছে আপনি তাহলে যদি দুটো প্রশ্ন করেন যে এক হচ্ছে আন্তরিক অংশগ্রহণ থাকলে এই অবস্থা হতো না, এটাতে আমি একটু পরে আসি। মানে তাহলে 5ই আগস্টে জি, সেই পরিস্থিতি মোকাবেলা করা যেত যদি আন্তরিক অংশগ্রহণ করে থাকতাম, যদি ভুল না বুঝি। কেন হলো না এই প্রশ্নটাতে পরে আসি, যেটি আগে একটু জানি। আপনি বলছেন যে জনমানুষ থেকে দূরে সরে গেছে, আহ, মানে সেটা কখন থেকে সরে গেল আওয়ামী লীগ? আপনি জনমানুষ থেকে দূরে সরে তার একদিনে যান না, এই পর্যায়ক্রমে এটা হয়েছে। আমি জানি না, এটার জন্য হয়তো বা অনেক মানুষ আমাকে ঘৃণা করবেন, গালিগালাজ দিবেন, কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে। আমি কতগুলো জাজ্জল্যমান উদাহরণ দিতে পারি। আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো, সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগদগে ঘা, একটা বিভক্তি তৈরি হয়ে গেল। এবং এটা আমি বলছি এই কারণে যে দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, আমি অন্য দলের কথা বলতে পারি না কারণ আমি অন্য দল কোনোদিন করি নাই, আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগ এমন একটা দল যেখানে এমনও মানুষ আছেন যিনি বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করছেন, তিনি বহু মন্ত্রী বহু এমপির থেকে ভালো রাজনীতি করছেন, এবং বহু এমপি বহু মন্ত্রী থেকে তার ত্যাগ বেশি। আপনি এলাকায় গেলে তার পরিবারের প্রভাব প্রতিপত্তি দেখবেন অনেক মন্ত্রী এমপি থেকে কম না, কিন্তু তারা জনমানুষের সেবার জন্য যুগ যুগ ধরে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন করেন, পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করেন, তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেন, এটাই তাদের ধারা। সেই জায়গায় আপনি যখন নৌকা মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন তো কেউ একজন পাবে আরেকজন পাবে না, একটা পরিস্থিতি তৈরি হলো। এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, পরিবারে পরিবারে, ওয়ার্ড থেকে ওয়ার্ডে আঞ্চলিকতার ভিত্তির উপরে হয়ে থাকে। আপনি মানুষের একান্ত নিজস্ব একটা জিনিস এমন ভাবে রাজনৈতিক একটা ধারণা ঢোকানোর চেষ্টা করলেন, এটা ভুল না সঠিক সেটা নিয়ে বিতর্ক করা যাবে, কিন্তু আপনি কোনো রাজনৈতিক প্রস্তুতি ছাড়া, মানুষকে উজ্জীবিত না করে, মানুষকে মোটিভেট না করে, মানুষকে ওই জায়গার ওরিয়েন্টেশনে না এনে আপনি হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাতে যেটা হয়েছে, অন্য দলগুলোর জানা ক্ষতি হয়েছে, তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় এই এক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দল ধীরা বিভক্ত ধ্বংস, মানে একটা দুর্বল অবস্থায় চলে গেল। এবং তার থেকেও বড় কথা, আপনি 300 জন এমপির আমল নামা বাছাই করে 300 জনকে নমিনেশন দিবেন সংসদ সদস্য নির্বাচন করার জন্য, এটা যত সহজ, বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে আপনি 5,000-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় 20,000 প্রার্থীকে যাচাই বাছাই করে কে আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন, আর সেখানে দুর্নীতি হবে না, এটা তো আশা করা যায় না। আমি আজকে আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে এই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন মানে না। তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন মনোনয়নের না, আমি কথা আমাকে একটু শেষ করতে দেবেন। করতে পারবেন না কেন? কারণ আমি মনে করছি জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন, সুতরাং আমি রহিম সাহেবের কথায় আমার জান প্রাণকে নিবেদিত করে কোনো আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করব না। আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, আমি আমার জমি জমা বিক্রি করে 50 লাখ 60 লাখ টাকা দিয়ে
নমিনেশন কেনার চেষ্টা করে, নমিনেশন তো পাই নাই, বরং আমার টাকাটাও মার গেছে। আমি একজন আওয়ামী লীগের নেতা, দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে। তো রাজনৈতিক কালচার এভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং হ্যাঁ, আমার কাছে তো আর অকাট্য কোনো প্রমাণ নাই যে দুর্নীতি হয়েছে কিনা, তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও টানা বেঁধে উঠেছে। সুতরাং আমি আজকে সত্যকে অস্বীকার করতে পারি। আমরা পরবর্তীতে শুনেছি রাশেক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল, মানে আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে অবশ্যই সিদ্ধান্ত বলছিল, স্থানীয় সরকার অবশ্যই নির্বাচনে সিদ্ধান্ত প্রতীক বলছিল। বরাদ্দ দেওয়াটা। কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাণিজ্যর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেওয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গায় ছিল, আপনি কি বলবেন তারা কারা? না, আমি আপনাকে যা বলেছি, আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোনো জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না। আপনি গণমাধ্যম কর্মী, নমিনেশন বোর্ডে কারা কখন কোন কোন সময় ছিলেন তথ্য বের করে প্রকাশ করে দেন, বা যারা এটা নিবিড়ভাবে চিন্তা করেন তারা দেখবেন, তারা জানবেন। আমি আপনাকে যে কথা বলছি, আজ বলতে কি পর্যন্ত আপনার আওয়ামী কোনো লীগের কোনো সমস্যা নেতার আছে? সাথে- মানে এটি বলতে আওয়ামী লীগের ক্ষতি না। নিশ্চয়ই করছেন না, কিন্তু এই সত্য বলাতেই না। আওয়ামী লীগ নিশ্চয়ই খুব খুশি হবে না। না, আমার কোনো ক্ষতির বিষয় না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা রেজিমেন্টের দলের সদস্য। সুতরাং যেটা বলা প্রয়োজন, যেটা দিয়ে ডিসকোর্স তৈরি হবে, যেটা দিয়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হতে পারে, যেটা দিয়ে একটা শুদ্ধিকরণের জায়গা তৈরি হতে পারে, সেটা আমি বলবো। এবং আপনিও যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আজকে তো শেষ না, আরো তো ডাকবেন আশা করি। সুতরাং টুডে হোয়াট আই টোল্ড ইউ মেনি পিপল ডিড নট টেল ইউ, দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টেল ইউ। আমার শুরুটা কিন্তু স্যাটায়ার ভিত্তিক ছিল যে আমরা সবকিছু ঠিক চালিয়েছি অথচ আমরা এখন আর নাই। কিন্তু এই গার্ডসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন? আমরা সুনির্দিষ্ট হতে চাই, কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহকারে না, কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা, আমি নাম ধরেও বলতে পারি কাদের কাদের কথা বলা হয়, বিশেষ করে 5ই আগস্টের পরিণতির কারণ হিসেবে। আপনি তো এক সময় একটা প্রতিষ্ঠান চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন, যেটার মালিক, ডিবিসির মালিক আপনাদের দুজন বা তিনজন বোধহয়, হ্যাঁ দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা, এবং আরেকজন একজন বিতর্কিত ব্যবসায়ী। তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই ছিলেন। তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন। তো আমার আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন 5ই আগস্ট, আমরা সেটা আসলে উত্তরটা জানতাম না। দিচ্ছি। আসলে যেটা ভাবেন না, যে না। আসলে সব ব্যাপারের খবরগুলো সাংবাদিক না, না, হিসেবে আমাদের কাছে থাকে, আমি কিন্তু বলছি, ঠিক তা না। আমি বলছি জি রাশেক, আপনি আমাকে জানতে চেয়েছেন 5ই আগস্ট কেন হচ্ছে, আমি তো সেটা আগে বলবো, রাইট? আমি ওইটাই বলার চেষ্টা করছি যে 5ই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল, সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে, অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায়, গণতান্ত্রিক ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে, তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই। তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল, কি হয়েছে। দ্যাটস হোয়াট আই এম পয়েন্টিং এট। নামে যাবো, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন বলি নাই, আমি যেমন বলতে পারি নাই, ঠিক একইভাবে আপনিও কিন্তু বলেন নাই বা বলতে পারেন নাই। কারণ আপনার যারা সিনিয়র যারা ছিলেন, যাদের নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন, তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছেন, আসছেন। আমরা যেতাম না রাশেক রহমান, এই জন্যই আমরা আপনি আপনাদেরকে যাদের পেলে প্রশ্ন আমি করার কি সুযোগটা বলেছি দিতে শুনেননি? চাই। আপনি যাদের নির্দেশনায় চলতেন, আমি কথাটা বলেছি, আমি জানি আমি কি বলছি। আমি ইরেসপন্সিবল কোনো কথা বলিনি, আমি আপনাকে পয়েন্ট করিনি। আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা, তারা অন এ রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন। ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি, বলাতে চাননি, ঠিক একইভাবে আমিও বলতে পারিনি, এখনো বলতে পারছেন চাইনি। না। আপনি সেই দায় আমাকে দিতে পারেন। হ্যাঁ, এখনো সেটি পারবেন না, এটা গেল এক, এটা এখনো গেল সেটি এক। পারছেন না রাশেক 2 রহমান। নাম্বার, হ্যাঁ আছে আছে 2 নাম্বার বলছি আপনাকে। 2 নাম্বার, আপনি এই স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন, মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ, উপজেলা
নির্বাচন পর্যন্ত, তখন এই বিভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল। এবং সবশেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও, আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও। যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল, তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য, কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে, তার বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে। আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন, তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বোনেফাইড আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন, নিষ্পেষিত করছেন, নির্যাতিত করছেন। কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কারো পানি, এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি, সেই সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে। আমি ছোট ছোট উদাহরণ একটু দিচ্ছি। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি।